আমি প্রথমে কয়েকটা লাইন একটু পড়ে নিই, তারপরে বিস্তারিত আলোচনায় যাব। আসলে যে লেখা আমি বলবো তা মানুষের মনে অমোঘ হয়ে থাকবে, তবেই না লেখার সার্থকতা, বলেছিলেন একজন কবি। আবারও বলি, আসলে যে লেখা আমি লিখব, যে লেখা আমি বলবো তা মানুষের মনে অমোঘ হয়ে থাকবে, তবেই না লেখার সার্থকতা। 1991 সালে অক্টোবর মাসে প্রকাশিত কালবেলা বলে একটি পত্রিকার শারদীয় সংখ্যায় এই কথাগুলো বলেছিলেন একজন বিশেষ কবি। এর প্রায় বছর চারেক পরে, অর্থাৎ 1995-এর দিকে, তখন তার বয়স 62 বছর, তার মৃত্যু হয় 25শে মার্চ। কিন্তু এখানে যে কথাটা তিনি বললেন, কি বললেন, যে লেখা আমি বলবো সেটা মানুষের মনে যেন অমোঘ হয়ে থেকে যায়, চিরকাল যেন তা গেঁথে থাকে মানুষের মনে। এটাই ছিল তার কবি সত্তার একটা আকাঙ্ক্ষা। এখন কে তিনি? বাংলা সাহিত্যের অত্যন্ত বিখ্যাত কবি তিনি। কবিতা লিখেছেন প্রচুর। সে কবিতাগুলো প্রকাশিত হয়েছিল হাজার হাজার লিটল ম্যাগাজিনে, ছোট পত্রিকায়, হাজার হাজার লিটল ম্যাগাজিনে। একসময় তিনি নাকি দিনে 10-15টা করে কবিতা লিখতেন, এবং তাঁর জীবদ্দশায়, অর্থাৎ তাঁর বেঁচে থাকাকালীন সময়ে যে গ্রন্থগুলি বেরিয়েছিল, প্রকাশিত হয়েছিল, তার মধ্যে তার কবিতার সংখ্যা ছিল 2176টি, অর্থাৎ 2176টি। অথচ 2176টি, অর্থাৎ 2176টি কবিতা লেখার পরেও তিনি এক ভদ্রলোককে, সমীর সেনগুপ্ত, যিনি শক্তি চট্টোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ ছিলেন, যিনি শক্তি চট্টোপাধ্যায়ের মৃত্যুর পরে প্রায় 100-2 কবিতা বিভিন্ন লিটল ম্যাগাজিন থেকে উদ্ধার করেছেন, খুঁজে খুঁজে বার করেছেন, সেই সমীর সেনগুপ্তকে তিনি নিজেই বলেছিলেন, বলো কি সমীর, একসময় তো দিনে 10-15টা করে পদ্য লিখতুম, গেল কোথায় সেগুলো? তো অনেকক্ষণ ভণিতা করছি, কোন কবি তোমাদের এখনো বলিনি। ইনি হলেন কবি শ্রী শক্তি চট্টোপাধ্যায়, খুব বিখ্যাত আধুনিক কবি, বাংলার কবি শ্রী শক্তি চট্টোপাধ্যায়। তো এই সমীর সেনগুপ্ত, যাকে বলেছিলেন বলো কি সমীর, একসময় দিনে 10-15টা করে কবিতা লিখেছি, কোথায় গেল সেসব, তো সেই সমীর সেনগুপ্ত একটি বই প্রকাশ করেছিলেন শক্তি চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর। বইটি আমি দেখাচ্ছি, কিন্তু বইটি তোমরা দেখলেও এটি কিনতে পাওয়া যায়, আনন্দ প্রকাশনী থেকে কিনতে পাওয়া যায়। অগ্রন্থিত গদ্য পদ্য, অগ্রন্থিত, উল্টো দেখতে পাবে এখানে তোমরা, মিরর এফেক্টে উল্টো দেখতে পাবে, অগ্রন্থিত পদ্য গদ্য, শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। আনন্দ প্রকাশন থেকে বই প্রকাশ করেছিলেন শ্রী সমীর সেনগুপ্ত। এবং তার বিশ্বাস, সমীর বাবুর বিশ্বাস ছিল যে তিনি প্রায় 200-র কিছু বেশি কবিতা খুঁজে বার করেছিলেন বিভিন্ন ম্যাগাজিনে, যেগুলো প্রকাশিত হয়েছিল এক সময়। ঠিকমতো খুঁজলে এর প্রায় 10 গুণ পর্যন্ত কবিতা খুঁজে পাওয়া সম্ভব। অর্থাৎ শক্তি চট্টোপাধ্যায় কিন্তু প্রচুর কবিতা লিখতেন। একটি প্রসঙ্গে এই সমীর সেনগুপ্ত তাঁর এই বইতেই লিখছেন, আমি অনেক কোটেশন দেব, সেটা এই বই থেকেই দেব। তিনি বলছেন, যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায় অনুরুদ্ধ হয়ে, মানে অনুরোধ পেলে অনুরুদ্ধ হয়ে বা না হয়েও তার কবিতা লিখে দেবার অজস্র কাহিনী লোকের মুখে মুখে ঘোরে। যে কোনো সময়ই যেন কবিতার উপলব্ধিতে কানায় কানায় টইটম্বুর হয়ে থাকতেন তিনি। সামান্যতম নাড়া লাগলেই তা উক্তি হয়ে উপচে পড়ত। অর্থাৎ একটা জল ভর্তি পাত্র একটু নাড়া লাগলেই যেমন জলটা বাইরে ছিটকে আসে, শক্তি চট্টোপাধ্যায় যেন
তেমনই একজন মানুষ যার ভেতরে কবিতা টইটম্বুর ছিল। সামান্য একটু ধাক্কা লাগতো, অভিজ্ঞতা যন্ত্রণা পেতেন, তখনই সেটা কবিতা হয়ে বেরিয়ে আসতো। আমরা একে অনেকটা স্বভাব কবি বলতে পারি। সবসময় কবিতার জন্য তাকে খুব বেশি ভাবতে হয় না, সর্বক্ষণ তার মনের মধ্যে কবিতা তৈরি হয়ে চলে এবং খুব সামান্য কারণে, কখনো বা অকারণেও, তার কবিতা কিন্তু প্রকাশিত হতে থাকে। শক্তি চট্টোপাধ্যায় চেয়েছিলেন যে তার কবিতা মানুষের মনে অমোঘ হয়ে থাকুক। সত্যি তা হয়েছে। আজ তার মৃত্যুর অর্থাৎ প্রায় 25 বছর পরে, 1995-তে তার মৃত্যু হয়েছিল 25শে মার্চ। তার মৃত্যুর প্রায় 25 বছর পরেও কিন্তু মানুষ তার কবিতা পড়ে, মানুষ তার কবিতার বই কিনে পড়ে, তাকে নিয়ে কবিতার আলোচনা করে। অর্থাৎ শক্তি চট্টোপাধ্যায় এখনও কিন্তু আমাদের জীবনে প্রাসঙ্গিক। এই প্রসঙ্গে যে কবিতাটি এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কোন কবিতাটির কথা আমরা আলোচনা করতে চলেছি। আজকে আমাদের যে বিষয় কবিতার আলোচনা করতে চলেছি, সে কবিতাটির নাম হচ্ছে আমি দেখি। আমি দেখি। হ্যাঁ, তোমাদের পৃষ্ঠা ক্রন্দনরতা জননীর পাশে কবিতার ঠিক আগে, অর্থাৎ তোমাদের শেষ কবিতার ঠিক আগের কবিতা কিন্তু 28 পাতায়, তোমাদের বইয়ের 28 পাতায় আমি দেখি কবিতাটিকে আমি বেছে নিয়েছি আজকে পড়ানোর জন্য, আলোচনার জন্য। পড়ানো বলবো না, আমার আলোচনা শব্দটা বেশি গুরুত্বপূর্ণ লাগে। আমরা আলোচনার জন্য আজকে বেছে নিয়েছি কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি। এ প্রসঙ্গে কয়েকটি কথা বলার, যে এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল 1374-এর আষাঢ়ে। 1374-এর আষাঢ় মাসে অঙ্গুরিতোর হিরণ্য জল বলে তার একটি কাব্যগ্রন্থে, অঙ্গুরিতোর হিরণ্য জল বলে একটি কাব্যগ্রন্থে এই কবিতা প্রথম প্রকাশিত হয় জুলাই মাসে। এর 15 বছর পরেও কবিতাটি আবারও কবির অন্য একটি বিখ্যাত কাব্যগ্রন্থ যেতে পারি কিন্তু কেন যাব, 1982 সালে প্রকাশিত হয়েছিল যেটা, অর্থাৎ প্রায় 15 বছর পরে কবিতাটি আবার অন্য একটি কাব্যগ্রন্থে জায়গা করে নেয়, যেতে পারি কিন্তু কেন যাব। এবং এই বিশেষ কাব্যগ্রন্থটি যেতে পারি কিন্তু কেন যাব 1983 সালে একাডেমি পুরস্কার পেয়েছিল। এখন আমি এই যে একটি কবিতা দুটি গ্রন্থে রয়েছে এই প্রসঙ্গটি তুললাম, বিশেষ করে বললাম, কেন বললাম তার একটি কারণ আছে। নিজের শক্তি চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতার ভূমিকা লিখতে গিয়ে তিনি বলেছিলেন, আমার নিজের কাছে, একাকীর কাছে কবিতা অবলম্বন, নিজেকে দেখার মতো করে দেখার চমৎকার জলজ দর্পণ এক। আমি আবারও পড়ছি লাইনটা, আমার নিজের কাছে, অর্থাৎ কবির নিজের কাছে, একাকীর কাছে, কবি যেন অন্তরে একা, নিঃসঙ্গ। কবিতা অবলম্বন, কবিতা তার একটা সহায়, একটা বেঁচে থাকার সহায় তার। নিজেকে দেখার মতো করে দেখার চমৎকার জলজ দর্পণ এক, জলের তৈরি যেন একটা আয়না তাঁর কবিতা। অর্থাৎ স্থির স্বচ্ছ জলে মানুষ যেমন তার নিজের মুখটা দেখতে পায়, মানুষ তার রূপ দেখতে পায়, তো কবিতার মধ্যেও কবি যেন নিজের অন্তরকে দেখতে পান। তার কবিতা মধ্য দিয়ে কবিতাগুলো এক একটা দর্পণ, এক একটা আয়নার মতন, যে আয়নার দিকে তাকালে কবিতার অন্তরকে দেখতে পান, তার স্বরূপকে। আমরা আগের দিন স্বরূপের আলোচনা করেছিলাম রূপনারায়ণের কুলে। কবিতা তার স্বরূপকে দেখতে পান। সেখানে তিনি আরও একটা কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা, একবার লিখে ফেলার পর সেই পুরনো লেখার প্রতি তেমন মনোযোগ অনেকের মতো আমারও নেই। মনোযোগ দিয়ে কথাটা শোনার মতো, একবার লিখে ফেলার পর সেই পুরনো লেখার প্রতি তেমন মনোযোগ অনেকের মতো আমারও নেই। অর্থাৎ যে লেখা তিনি একবার লিখে ফেললেন তার প্রতি তার খুব একটা মনোযোগ থাকে না, নেই। তিনি বলছেন আমারও নেই, অন্যেরও কয়েকজনের এটা হয়, কিন্তু এই প্রবণতা তাঁরও, তিনিও কিন্তু
আর সেই কবিতার দিকে খুব একটা ফিরে তাকান না। অথচ মজাটা হচ্ছে এই যে এই কথাটা যিনি বলছেন তিনি কিন্তু আমাদের আলোচ্য এই আমি দেখি কবিতাটি এমনকি 15 বছর পরেও কিন্তু ভুলতে পারেননি। এমনকি 15 বছর পরেও তিনি কিন্তু এই কবিতাটি ভুলতে পারেননি। অর্থাৎ 1967 সালে যে কবিতাটি প্রকাশিত হয়েছিল অঙ্গুরিতর হিরণ্যজল কাব্যগ্রন্থে, 1982-তে যেতে পারি কিন্তু কেন যাব গ্রন্থে, সেই কবিতাটিকেই কবি কিন্তু আবার গ্রহণ করলেন। সুতরাং আমরা বুঝতে পারি যে বিশেষভাবে এই কবিতাটি দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার জন্য এখানে কিন্তু এই যে নির্বাচিত হলো তার কারণ স্বরূপ আমরা বলতেই পারি কবিতাটির সঙ্গে কবির অন্তরের একটা কবির মনের একটা গভীর সম্পর্ক আছে। অর্থাৎ লিখেই যে ভুলে যাচ্ছেন কবিতাটাকে এমনটা কিন্তু হচ্ছে না। 15 বছর পরেও কিন্তু কবিতাটিকে আরেকটি গুরুত্বপূর্ণ কবিতা বইতে তিনি স্থান দিলেন। যে সুতরাং আমরা বুঝতে পারি যে এই যে বিশেষ কবিতাটি আমি দেখি তার অন্যান্য অনেক কবিতার মতো তো বটেই, এমনকি বিশেষভাবে এই কবিতাটির মধ্য দিয়ে কবির অন্তরের একটা তার স্বরূপ প্রকাশিত হয়। তার অন্তর কিন্তু প্রতিফলিত হয়। তার এই কবিতাটিও তেমনই একটি জলজ দর্পণ, জলজ আয়না, জলের তৈরি আয়নার মতো এই কবিতাটিও তার অন্তরকে প্রতিফলিত করে। কিন্তু আলোচনায় তো আমরা যাব নিশ্চয়ই, কিন্তু তার আগে আমাদের যেটা খুব জরুরি জিনিস সেটা হচ্ছে আমরা আগে কবিতাটা একবার পড়ে নেব, সেটাই উচিত। আমি দেখি, শক্তি চট্টোপাধ্যায়। গাছগুলো তুলে আনো, বাগানে বসাও। আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যাইনি, বহুদিন শহরেই আছি। শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান। গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। যদি গঠনগতভাবে আমরা দেখি তাহলে এটা কিন্তু অবশ্যই একটি গদ্য কবিতা। এই কবিতায় 3টি স্তবক রয়েছে এবং প্রতিটি স্তবকেই রয়েছে 5টি করে লাইন বা 5টি করে পংক্তি। কবিতার প্রথম স্তবকেই আমরা বুঝতে পারছি যে কবি অসুস্থ এবং তার আরোগ্যের জন্যই সবুজের ভীষণ দরকার। কবি বলেছেন গাছগুলো তুলে আনো, বাগানে বসাও। আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া, এবং গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। এখানে আরোগ্য শব্দটা খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। কবি যে অসুস্থ, আরোগ্য মানে রোগ থেকে সেরে ওঠা, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। কোথাকার সবুজ? অরণ্যের সবুজ, গাছের সবুজ খুব দরকার তার। এবং তার উদ্বিগ্ন এবং অস্থির নির্দেশ, গাছগুলো তুলে আনো, বাগানে বসাও। কারণ তার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। কারণ গাছের সবুজটুকু তার ভীষণ প্রয়োজন, তার সবুজের প্রয়োজন তার শরীরের।
এখানে যে স্তবকের 5টি পংক্তিতে গাছ শব্দটি সবশুদ্ধ 4 বার ব্যবহৃত হয়েছে। একবার ব্যবহৃত হচ্ছে গাছগুলো, দুবার ব্যবহৃত হচ্ছে গাছ, এবং একবার এসছে গাছের। অর্থাৎ গাছ শব্দটি কিন্তু আমরা দেখছি 4 বার ব্যবহৃত হয়েছে। দরকার শব্দটি এসছে 2 বার। দরকার, একটা আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার, এবং আমার দরকার শুধু গাছ থেকে যাওয়া। 2 বার দরকার শব্দটি এসছে। এবং সবুজ শব্দটিও মোট 2 বার এসছে। 2 বার তিনি কিন্তু সবুজ শব্দটি বলছেন যে আমার গাছের সবুজটুকু শরীরে দরকার, চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান। আমি দুঃখিত, 2 বার নয়, আমরা 3 বার দেখতে পাচ্ছি সবুজ শব্দটি ব্যবহৃত হয়েছে। এছাড়া আরেকটি শব্দ 3 বার ব্যবহৃত হয়েছে, সেটা হচ্ছে কিন্তু বহুদিন। বহুদিন জঙ্গলে কাটিনি দিন, বহুদিন জঙ্গলে যায়নি, এবং বহুদিন শহরে গেছে, 3 বার। তাহলে সহজ করে বললে গাছ, সবুজ, দরকার, এই কথাগুলি বারবার, এই শব্দগুলো কিন্তু বারবার ফিরে ফিরে আসছে। গাছ এবং সবুজ এখানে সমার্থক। গাছের গায়ের রংটাই সবুজ, সুতরাং গাছ এবং সবুজ, এবং সেটা খুব দরকার, খুব দরকার। কেন দরকার না, কবি অসুস্থ, সেই কারণে খুব দরকার। ওই সবুজ তাকে সারিয়ে তুলবে, এটা আমরা বুঝতে পারছি। এবং তার এই এত ক্রাইসিস কেন, তার এত সংকট কেন, 3বার তিনি কিন্তু বহুদিন শব্দ ব্যবহার করে বুঝিয়ে দিয়েছেন। বহুদিন জঙ্গলে কাটেনি দিন, তার মানে এক সময় তিনি জঙ্গলে যেতেন। বহুদিন জঙ্গলে যায়নি, দীর্ঘদিন তিনি জঙ্গলে তার যাওয়া হয়নি। এবং শুধু তাই নয়, জঙ্গলের বিপরীতে কোথায় তিনি আছেন, বহুদিন শহরেই আছি। এবং এই শহরের অসুখটা কি, হাঁ করে কেবল সবুজ খায়। তো তুমি যদি লক্ষ্য করে দেখো যে আমার একটা তথ্যের বারবার ভুল হচ্ছে, সেটা হচ্ছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। সেটা হচ্ছে, তুমি লক্ষ্য করে দেখো যে আমরা একটা জিনিস দেখলাম যে কবি বলেছেন গাছের সবুজটুকু শরীরে দরকার, এক। দ্বিতীয়, তিনি বললেন যে চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান, শেষ স্তবকে বলেছেন। কিন্তু তিনি আছেন কোথায়, এত সবুজ কোথায় থাকে, এত সবুজ কিন্তু অরণ্যে থাকে, জঙ্গলে থাকে, যেখানে তিনি দীর্ঘদিন যাননি, বহুদিন জঙ্গলে যায়নি, বহুদিন জঙ্গলে কাটেনি দিন। পরিবর্তে বহুদিন তিনি কোথায় আছেন, বহুদিন তিনি শহরেই আছেন, শহর। এবং শহরের অসুখ কি, শহরের অসুখ, সে হাঁ করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। সব মিলিয়ে 5 বার সবুজ শব্দের ব্যবহার এখানে করলেন কবি। সব মিলিয়ে 5 বার সবুজ শব্দের ব্যবহার রয়েছে, গাছ শব্দের ব্যবহার হচ্ছে 4 বার। সুতরাং সবুজ গাছ যে কবির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার জীবনের অত্যন্ত প্রয়োজনীয় একটি ওষুধ। কারণ আরোগ্যের জন্য সবুজ গাছের যে তার ভীষণ প্রয়োজন, শুধু গাছের প্রয়োজন যে তার খুব বেশি, এইটা যদি আমরা শুধু একটা সমীকরণ তৈরি করি তাহলেই বুঝতে পারবো। কেমন? এইবারে আমরা একটু এগোবো। আমরা আগেই বলেছি যে কবি বলেই দিয়েছিলেন যে তার কবিতা একটা জলজ দর্পণ, যার মধ্যে দিয়ে তিনি নিজেকে দেখেন। তো আমরা কতগুলো আলোচনার মধ্যে দিয়ে যাব, কতগুলো লেখা পড়ব। শারদীয় 1397, অর্থাৎ 1990 সালের দিকে আমরা বলছি, 1990 কবি আজকাল পত্রিকায় একটা লেখায়, কবিতায় বলছেন, সন্ধে থেকে মধ্যরাত কলকাতা শহরে, শহর ঘুমোয় শ্বাসকষ্টে এক গাঢ় অন্ধকারে, বন্ধ জানলা দরজা সবই, গুম ঘরে কাটাচ্ছে মানুষ এইভাবে প্রতিদিন। সন্ধে থেকে মধ্যরাত, আবারও পড়ছি, সন্ধে থেকে মধ্যরাত
কলকাতা শহরে, শহর ঘুমোয় শ্বাসকষ্টে এক গাঢ় অন্ধকারে, বন্ধ জানলা দরজা সবই, গুম ঘরে কাটাচ্ছে মানুষ এইভাবে প্রতিদিন। অর্থাৎ কলকাতা শহরেই কবি থাকতেন 1990-এর দিকে। অর্থাৎ আমাদের এই কবিতা লেখা হয়েছিল কিন্তু আমরা আগেই বলেছি যে অনেক দিন আগে, 1967-র দিকে। এরও প্রায় 23 বছর পরে কবির যখন বয়স প্রায় 57-র গায়ে, তখন কবি কিন্তু বললেন একই কথা, সন্ধে থেকে মধ্যরাত কলকাতা শহরে, শহর ঘুমোয় শ্বাসকষ্টে, নিঃশ্বাসের কষ্ট হচ্ছে শহরের এক গাঢ় অন্ধকারে, বন্ধ জানলা দরজা সবই, গুম ঘরে কাটাচ্ছে মানুষ। গুম ঘর আগেকার দিনে কাউকে কষ্ট দেওয়ার জন্য একটা জানলা দরজা কপাটহীন একটা ঘরে আটকে দেওয়া হতো, যেখানে নিঃশ্বাস বন্ধ করে মানুষ মারা যেত, নিঃশ্বাসটা নিতে পারতো না, অক্সিজেন ফুরিয়ে যেত তার। গুম ঘরে কাটাচ্ছে মানুষ এইভাবে প্রতিদিন। আমরা যে বইটা দেখিয়েছিলাম সেই বইয়ের 98 পৃষ্ঠায় এই কবিতাটি আছে। কবিতাটির নাম হচ্ছে পূর্বাঙ্গনা স্তব্ধ হয়ে আছে। তথ্যগুলো আমি দিয়ে দেবো। আর এই শ্বাসরুদ্ধ অন্ধকার শহর থেকে পরিত্রাণের আশায়, পরিত্রাণের আকাঙ্ক্ষায় কবি অন্য একটি কবিতায় বলছেন, কবিতাটির নাম হচ্ছে এখানে কবিতা পেলে। কি বললেন? গাছের ভিতর দিয়ে একদিনই পরিত্রাণ নেব, মানুষের শহরের হাত থেকে ছুটি নেব ঠিকই, যেদিকে দুচোখ চায় চলে যাব, ভ্রুক্ষেপ করব না। গাছের ভিতর দিয়ে একদিনই পরিত্রাণ নেব, মানুষের শহরের হাত থেকে ছুটি নেব ঠিকই, যেদিকে দুচোখ যায় চলে যাব, ভ্রুক্ষেপ করব না। বোঝাই যায় যে এই যে শহর, এই যে গাঢ় অন্ধকারে ঘুমিয়ে থাকা শহর, গুম ঘরে কাটানো শহর, শ্বাসকষ্টে ঘুমন্ত শহর, এই শহর থেকে তিনি পরিত্রাণ নিতে চান, মানুষের শহরের হাত থেকে তিনি ছুটি নিতে চান, মানুষের তৈরি শহরের হাত থেকে তিনি ছুটি নিতে চান। কিভাবে? গাছের ভিতর দিয়ে একদিন পরিত্রাণ নেব এবং যেদিকে দুচোখ ছায় চলে যাব, ভ্রুক্ষেপ করব না। তখনও কিন্তু কবির, আমরা এই কবিতার রচনাকালটা আমি দেখতে পাইনি, খুঁজে পাইনি, নেই। তো এখন ব্যাপারটা হচ্ছে, লক্ষ্য করে থাকো, যেদিকে দুচোখ চায় চলে যাব কবি বলেছিলেন, কিন্তু আমাদের এই কবিতায় যখন কবি লিখছেন, কোথাও যেন কবির সেই যাওয়ার আকাঙ্ক্ষা নেই, বরং বহুদিন জঙ্গলে যাননি, বহুদিন তার কষ্ট হচ্ছে, তিনি চান শহরে গাছ বসানো হোক। কিন্তু আমরা সহজ করে যেটা বুঝতে পারি যে শহর তার কাছে একটা শ্বাসকষ্টে ভুগতে থাকা, দরজা জানলা বন্ধ করে থাকা একটা গুম ঘরের মতো, যেখানে কিন্তু নিঃশ্বাস নেওয়ার স্পেসটা, নিঃশ্বাস নেওয়ার এলাকাটা কিন্তু নেই। আর তিনি কোথা দিয়ে পরিত্রাণ চান? গাছের ভিতর দিয়ে। 1397, অর্থাৎ 1990 সালের কথা বলছি। 1990 সালে 1 বৈশাখ বিকল্প বলে একটি পত্রিকায় তার একটি কবিতা প্রকাশিত হয়েছিল। সেখানে তিনি কি বললেন? 1990 সালে, কিন্তু মানে আমাদের 67 সালে কবিতা লেখা হয়েছিল প্রথম, তার থেকে অনেক বছর পরে, প্রায় 23 বছর পরে তিনি বলছেন, বিকেলে চেয়ার টেনে ঘাস রাজ্যে বসি আমি রোজ, বিকেলে চেয়ার টেনে ঘাস রাজ্যে বসি আমি রোজ, চারিদিকে নানা জাত ঘাস, চারিদিকে নানা জাত গাছ, ঘাস মধ্যিখানে শুধু, মনে হয় নাক গুঁজে শুয়ে থাকি ঘাসের ভিতরে, ইন্দ্রিয় সজাগ করে গন্ধ নিই মাটির, ঘাসের, ভিতরের আলস্যকে ভরে নিই ও সুগন্ধ দিয়ে। কবি বলছেন ঘাসের সুগন্ধ তার পেতে খুব ইচ্ছে করছেন। তিনি কি বলছেন? মরার মতন পড়ে থাকি ভিজে ঘাসের উপরে, হোক ঝড় হোক বৃষ্টি আর যেন উঠি না কখনো, এভাবেই মরে যেতে স্বাদ হয় এখন আমার। 1995 তার মৃত্যু, 1990-এর দিকে যে কবিতা লিখছেন সেখানেও তিনি কিন্তু একই কথা বলছেন যে এভাবেই মরে যেতে স্বাদ হয়, ঘাসে নাক গুঁজে, ঘাসের গন্ধ নিতে নিতে, সবুজ ঘাস। এই যে জায়গাটা,
মানে এই উচ্চারণগুলোকে যদি আমরা একটা এই টুকরো টুকরো বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কবিতাগুলোকে যদি আমরা একটা জায়গায় জড়ো করে নিই, একটু উচ্চারণগুলোকে যদি সেলাই করে নিই আমরা, তাহলে দেখব কবির ব্যক্তিগত বক্তব্যের এই টুকরো টুকরো উচ্চারণগুলোকে যদি আমরা সেলাই করে নিই, তাহলে নির্ভুলভাবে বুঝতে পারি কবির অসুখের জায়গাটা কোথায়। আসলে পৃথিবীর সাথে, প্রকৃতির সাথে যে সহজ এবং স্বাভাবিক আত্মীয়তা নিয়ে মানুষ জন্মগ্রহণ করে, বা বহু বহু বছর আগে মানুষ যখন এসছিল পৃথিবীতে, তখন অরণ্যের সঙ্গে মানুষের যে স্বাভাবিক আত্মীয়তা ছিল, মানুষের এই নগর জীবন কিন্তু ক্রমাগত তার এই আত্মীয়তাকে ভেঙে দিয়েছে, তাকে কিন্তু আস্তে আস্তে ক্রমাগত প্রকৃতি থেকে বিযুক্ত করেছে, প্রকৃতি থেকে সরিয়ে দিয়েছে। এটা কিন্তু সকলে অন্তর থেকে গ্রহণ করতে পারেনি, তাদের কষ্ট হয়। এই বন্ধন যখন ছিন্ন হয়ে যায়, এই ছিন্নতার যন্ত্রণা যখন মানুষকে কষ্ট দেয়, তখনই কিন্তু তার মধ্যে তৈরি হয় একটা অবসাদ, একটা দুঃখ। এখানেও আমরা ঠিক লক্ষ্য করে দেখলাম যে কবি বলছেন গাছগুলো তুলে আনো, গাছগুলো কিন্তু তুলে আনো, জাস্ট লাইনটা খুব জরুরি। বাগানে বসাও। বাগান কিন্তু জঙ্গলে থাকে না, বাগান হচ্ছে একটা কৃত্রিম ব্যবস্থা। বাগান হচ্ছে মানুষের বসত বাটির পাশে বা তৈরি করে দেওয়া নগর জীবনে বা গ্রাম জীবনে একটা একটা ঘেরা এলাকা। জঙ্গল তো ঘেরা জঙ্গল হয় না সাধারণভাবে, মানুষ তাকে কোনো বিশেষ কারণে না আটকে রাখলে, কোনো বন্য পশু যদি বাইরে বেরিয়ে না যায় সেজন্য। জঙ্গল কিন্তু মুক্ত, জঙ্গল কিন্তু স্বাধীন। বাগান কিন্তু কৃত্রিম, মানুষ তৈরি করে। এবং বাগান এখানে কিন্তু ঘর লাগোয়া একটা বাগানের কথাই বলা হচ্ছে, কারণ গাছগুলো তুলে আনো, বাগানে বসাও। গাছগুলো তুলে আনো, তুলে আনতে বলা হচ্ছে, তুলে আনো গাছগুলো। অর্থাৎ এই গাছগুলোকে কেটে আনো নয়, কিন্তু তুলে আনা আর কেটে আনার মধ্যে একটা পার্থক্য আছে। তুলে আনার মতো অর্থাৎ জ্যান্ত গাছগুলো, জীবন্ত গাছগুলোকে তুমি এখানে নিয়ে এসো আমার বাগানে। কেন না, কাউকে একটা নির্দেশ দেওয়া হচ্ছে কবির পক্ষে, আমার দরকার শুধু গাছ দেখা। এখানে শুধু শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শুধু, আমার দরকার গাছ দেখা নয়, আমার দরকার শুধু গাছ দেখা। গাছ দেখার যে কতটা জরুরি কবির জীবনে, সেটা বোঝানোর জন্য তিনি কিন্তু বলছেন আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। গাছের সবুজটুকু শরীরে দরকার, ওই দেখার মধ্যে দিয়ে। গাছ গাছের জায়গায় আছে, কিন্তু গাছের যে সবুজ, ওই সবুজটা তিনি তার চোখ দিয়ে যেন আকর্ষণ করে নেবেন। আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার, ওই সবুজের ভীষণ দরকার। এখানে আরোগ্য শব্দটা কি, আমি আবারও বলছি, আরোগ্য শব্দের অর্থই হলো কিন্তু সেরে ওঠা। রবীন্দ্রনাথ তাঁর আরোগ্য বলে একটি প্রবন্ধ লিখেছিলেন কালান্তর গ্রন্থে। তো 12ই ডিসেম্বর 1940 সকালবেলায় তিনি লিখছেন, আজ আমি রোগের দশা অতিক্রম করছি বলেই আরোগ্য কাকে বলে সেটা বিশেষভাবে অনুভব করি। আজ আমি রোগের দশা অতিক্রম করছি বলে, অর্থাৎ রোগটাকে পেরিয়ে যাচ্ছে, রোগটা ক্রমাগত কমে আসছে আমার। আরোগ্য কাকে বলে সেটা বিশেষভাবে অনুভব করি। কিন্তু যথার্থ আরোগ্য সে জীবনের সকল অবস্থারই সম্পদ। কিন্তু এইখানে একটা লক্ষ্য করে দেখো, এটা কিন্তু এই রবীন্দ্রনাথ কি বলেন, আজ আমি রোগের দশা অতিক্রম করছি বলেই আরোগ্য কাকে বলে সেটা বিশেষভাবে অনুভব করি। অর্থাৎ একটা হচ্ছে ফিজিক্যাল যে রোগ, শারীরিক যে অসুস্থতা, সেখান থেকে মুক্ত হয়ে আরোগ্যে যাওয়া। কিন্তু তারপরেই রবীন্দ্রনাথ কি বললেন, কিন্তু যথার্থ আরোগ্য, কিন্তু যথার্থ আরোগ্য সে জীবনের সকল অবস্থারই সম্পদ। অর্থাৎ শুধু আরোগ্য আর যথার্থ আরোগ্য কিন্তু এক জিনিস নয় রবীন্দ্রনাথের কাছে। কি কেন এই পার্থক্য আমি বুঝিয়ে বলবো, তার আগে পড়ে নি। সেই আরোগ্য সমস্ত বিশ্বভুবনের সঙ্গে, সেই আরোগ্যে আমরা সমস্ত বিশ্বভুবনের সঙ্গে সম্পূর্ণভাবে যোগ স্থাপন করতে পারি। জগতে আমাদের অস্তিত্ব আনন্দময় হয়ে ওঠে। তখন আমাদের দেহের অনুকূল অবস্থা, আবারও পড়ছি,
আজ আমি রোগের দশা অতিক্রম করছি বলেই আরোগ্য কাকে বলে সেটা বিশেষভাবে অনুভব করি। অর্থাৎ অসুস্থ রবীন্দ্রনাথ 1940 একদম মৃত্যুশয্যায় শায়িত রবীন্দ্রনাথ, রূপনারায়ণের কুলে কাছাকাছি সময়ে লেখা। তো যেটা বলেছেন শয্যাশায়ী রবীন্দ্রনাথ, তিনি বলছেন রানীচন্দ্র লিখে নিয়েছিলেন সে কবিতা। আজ আমি রোগের দশা অতিক্রম করছি বলেই আরোগ্য কাকে বলে সেটা বিশেষভাবে অনুভব করি। রোগের দশার মধ্য দিয়ে তিনি যাচ্ছেন, দেহের কষ্টের মধ্য দিয়ে তিনি যাচ্ছেন, তার ফলে আরোগ্যের গুরুত্ব তিনি কিন্তু বুঝতে পারছেন। তার ফলে তিনি আরোগ্যের গুরুত্বটা বুঝতে পারছেন যে সুস্থ থাকাটা কতটা জরুরি, আরোগ্য রোগ মুক্ত হওয়াটা কতটা জরুরি। কিন্তু এর পরেই যেটা তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বললেন, যেটা আমাদের কবিতার জন্য খুব জরুরি, কিন্তু যথার্থ আরোগ্য সে জীবনের সকল অবস্থারই সম্পদ। কিন্তু যথার্থ আরোগ্যে কি হয়? সেই আরোগ্যে আমরা সমস্ত বিশ্বভুবনের সঙ্গে সম্পূর্ণভাবে যোগ স্থাপন করতে পারি। জগতে আমাদের অস্তিত্ব আনন্দময় হয়ে ওঠে তখন আমাদের দেহের অনুকূল অবস্থা। অর্থাৎ জগৎ থেকে যখন আমরা বিচ্ছিন্ন তখন কিন্তু আমাদের রোগ, জগতের সঙ্গে আমরা যখন যুক্ত, এই গাছপালা, নদী, নক্ষত্র, পাহাড়, মানুষ সব কিছুর সঙ্গে যখন আমাদের অন্তর সংযুক্ত, তখনই কিন্তু যথার্থ আরোগ্য লাভ হয়। এবং তখনই কিন্তু কি বললেন যে বিশ্বভুবনের সঙ্গে যখন আমরা সম্পূর্ণভাবে যোগ স্থাপন করতে পারি, তখন কি হয় না জগতে আমাদের অস্তিত্ব আনন্দময় হয়ে ওঠে। জগতে আমাদের অস্তিত্ব আনন্দময় হয়ে ওঠে। অর্থাৎ আরোগ্য কিন্তু আমাদের রবীন্দ্রনাথের ভাষায় যথার্থ আরোগ্য কিন্তু কি না, যথার্থ আরোগ্য হচ্ছে সুস্থ দেহে এবং সুস্থ মনে। এটা যদি অসুস্থ দেহ হয় তাহলে পারা যাবে না। সুস্থ দেহে এবং সুস্থ মনে বিশ্ব প্রকৃতির সঙ্গে, এই বিশ্বভুবনের সঙ্গে, এই বিপুল মহাবিশ্বের সঙ্গে নিজের অন্তরের যোগ স্থাপন করা। এবং এই যোগ স্থাপন করলে কি হয় না বিশ্বের আনন্দে নিজেও কিন্তু আনন্দময় হয়ে ওঠা যায়। আমরা লক্ষ্য করে যদি দেখি, আমাদের এই কবির যে বলছেন না আমার আরোগ্যের জন্য ভীষণ দরকার, এই আরোগ্য কিসের সঙ্গে কিছু মানে আরোগ্যটা কিভাবে আসতে পারে না সবুজের সঙ্গে কমিউনিকেশনে, সবুজের সঙ্গে সংযোগ স্থাপনে। এই সবুজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এই যে প্রকৃতি থেকে একটি মানব সত্তা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তার কিন্তু অসুস্থতা তৈরি হচ্ছে। অর্থাৎ সে কিন্তু বিশ্বভুবনের সঙ্গে সংযুক্ত হতে পারছে না। তুমি লক্ষ্য করে দেখো এখানে শক্তি চট্টোপাধ্যায় কি বলেছেন, আমার দরকার শুধু গাছ দেখে যাওয়া, গাছ দেখে যাওয়া, গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। তাহলে আমরা নিশ্চয়ই যদি এই কথাটা বলি যে শুধু গাছ দেখলেই, মানে কবি যদি কোনো সাধারণ অসুখে আক্রান্ত হতেন তাহলে শুধু গাছ থেকে তার কিন্তু এই অসুখ বা সারত না বা তার আরোগ্য আসতো না। অর্থাৎ কবির এই অসুখ, কবির এই অবসাদ কিন্তু সাধারণ কোনো অসুখ নয়, এটা তার অন্তরের অসুখ, বিচ্ছিন্নতার যন্ত্রণাজাত অবসাদ। এবং সেই জন্য বিশ্বভুবনের সঙ্গে সংযুক্ত হবার আকাঙ্ক্ষাতেই, বিশ্বভুবনের সঙ্গে সংযুক্ত হতে পারলেই কিন্তু তিনি আরোগ্য লাভ করবেন। কেমন? এবং সেই জন্যই তিনি কিন্তু বলেছেন আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। দ্বিতীয় স্তবকে যেই আমরা যাচ্ছি, আমরা লক্ষ্য করে দেখছি যে কি এই অবধি বোঝা গেল। আচ্ছা, দ্বিতীয় স্তবকে ঢুকতেই আমরা কি দেখছি, কবি বলছেন বহুদিন জঙ্গলে কাটিনি দিন, বহুদিন জঙ্গলে যাইনি, বহুদিন শহরেই আছি। আমি আগেও বলেছিলাম যে তিনবার পর পর বহুদিন শব্দটাকে ইচ্ছাকৃত ব্যবহার করা হচ্ছে। কেন না, প্রথমত এর কারণ জঙ্গলের সাথে, সবুজের যে স্বর্গরাজ্য জঙ্গল, তার সাথে বিচ্ছিন্নতা বোঝানোর জন্য এই বহুদিন শব্দটা ব্যবহৃত হচ্ছে। এবং দ্বিতীয়ত এই বহুদিন আরেকটি শব্দকে বোঝে, এই জঙ্গলের পরিবর্তে তিনি কোথায় আছেন। মনে আছে সেই কবিতাটি 1990 কবিতা পূর্বাঙ্গনা স্তব্ধ হয়ে আছে, যেখানে কবি কলকাতা শহরকে বলেছিলেন গুমঘর, যেখানে বলেছিলেন শ্বাসকষ্টে ভুগতে থাকা একটা শহর, যেখানে মধ্যরাত, সকাল থেকে মধ্যরাত শ্বাসকষ্টে ঘুমোচ্ছে একটা শহর।
তো জঙ্গলের সাথে বহুদিন বিচ্ছিন্নতা এবং শ্বাসকষ্টে রুগ্ন, রুদ্ধ এবং নির্বাসিত একটা মানুষ, এই নির্বাসন, এই জঙ্গল থেকে এই নাগরিক জীবনে নির্বাসন, এই মানুষের শহরে নির্বাসন, বাধ্য হয়ে তার থেকে যাওয়া, জঙ্গলটাই যেন তার আসল জায়গা ছিল, কিন্তু তিনি নাগরিক মানুষ, তিনি সভ্য সমাজের মানুষ, তিনি নিরুপায়ভাবে নাগরিক জীবনে আবদ্ধ হয়ে আছেন। এইটা কিন্তু তার কাছে একটা অভিশাপের মতো, তার কাছে কষ্ট হয়। সেই বলেছিলেন, গাছের ভিতর দিয়ে একদিন পরিত্রাণ নেব, মানুষের শহরের হাত থেকে ছুটি নেব ঠিকই। সুতরাং এই গাছের ভিতর দিয়ে একটা পরিত্রাণের আকাঙ্ক্ষা থেকেই কিন্তু, গাছের ভিতর দিয়ে একটা মানে পরিত্রাণের আকাঙ্ক্ষা থেকেই কিন্তু কবি বলেছিলেন যে আরোগ্যের জন্য সবুজের দরকার, গাছগুলো তুলে আনো, তুলে জীবন্ত অবস্থায় গাছগুলো তুলে আনো এবং বাগানে বসাও, যেন গাছগুলো আমার বাগানে ফুলে ফলে ওঠে, পূর্ণ বিকশিত হয়ে ওঠে, পুষ্পে পত্রে সেই জন্য বিকশিত হয়ে ওঠে। তো আমরা একটু আগেই যেটা বলছিলাম, যে কবি অসুস্থ, তো এই অসুখ এর কথা তিনি অন্যত্র বলছেন। তার যেতে পারি কিন্তু কেন যাব গ্রন্থে 1982-তে যেটা প্রকাশিত হয়েছিল, এবং যে গ্রন্থে দ্বিতীয়বারের জন্য আমি দেখি কবিতাটি আবার সংকলিত হয়েছিল বা আবার জায়গা পেয়েছিল, সেই কবিতার একটি বিখ্যাত কবিতা বলো ভালোবাসো। এই কবিতায় তিনি বলছেন, এই হাসপাতালে এসে দেখি শুধু আমার অসুখ, এই হাসপাতালে এসে দেখি শুধু আমার অসুখ, আমার অসুখ, একা আমি অসুখী, তাই আছি, বিছানায় শুয়ে আছি, বসে আছি, দাঁড়িয়ে রয়েছি। খুব ইম্পর্ট্যান্ট লাইনটা, কিন্তু একটু সুন্দর করে শুনতে হবে। এই হাসপাতালে এসে দেখি শুধু আমার অসুখ। একটা হাসপাতালে মানুষ কখনো এসে কি দেখতে পারেন যে শুধু তাঁরই অসুখ? কারণ হাসপাতালে তো প্রত্যেকেই যাচ্ছে আরোগ্যের জন্য, সুস্থ হওয়ার জন্য, কারণ প্রত্যেকেই অসুস্থ। কিন্তু কি আশ্চর্য, কবি দেখতে পান যে শুধু আমার অসুখ। আমি আগেই বলেছি যে এই অসুখটা কিন্তু আর 5টা গড় অসুখের মতো শারীরিক কোনো সাধারণ অসুখ নয়। তিনি বললেন, আমার অসুখ, একা আমি অসুখী, তাই আছি, বিছানায় শুয়ে আছি, বসে আছি, দাঁড়িয়ে রয়েছি আয়নার সম্মুখে। তুমি আমার ভিতরে কথা বলো, ভালোবাসা কথা বলো, হোক না সে ছুঁচের মতন, বৃষ্টির মতন কথা, বিদ্যুতের শিকড়ের কথা বলো, ভালো আছো আর তোমার অসুখ সেরে গেছে, বলো ভালোবাসো তাই তোমার অসুখ সেরে গেছে। খুব যত্ন করে যদি শোনো, আয়নার সম্মুখ, আয়নার আমার অসুখ, একা আমি অসুখী কবি বলেছেন, তাই আছি, বিছানায় শুয়ে আছি, বসে আছি, দাঁড়িয়ে রয়েছি। কার সামনে? আয়নার সম্মুখে। আয়নার সম্মুখে দাঁড়িয়ে আছেন। তুমি আমার ভিতরে কথা বলো। কবি নিজের ভেতর, সেলফ, তার যে স্বরূপ, তার যে অন্তরাত্মাকে বলছেন, তুমি আমার ভিতরে কথা বলো, ভালোবাসা কথা বলো, হোক না সে ছুঁচের মতন, হয়তো সে কষ্ট দেবে, যন্ত্রণা দেবে, বিদ্ধ করবে হৃদয়কে, বৃষ্টির মতন কথা, বিদ্যুতের শিকড়ের মতন কথা, বলো ভালো আছো আর তোমার অসুখ সেরে গেছে, বলো ভালোবাসো তাই তোমার অসুখ সেরে গেছে। এই যে লক্ষ্য করে, বলো ভালো আছো তাই তোমার অসুখ সেরে গেছে, বলো ভালোবাসো তাই তোমার অসুখ সেরে গেছে। তাহলে এই অসুখ কিন্তু, আমি আবারও বলছি, নিশ্চিতভাবে কবি হসপিটালে এসছেন, হাসপাতালে এসছেন, তার কোনো একটা অসুখ করেছে, কিন্তু কবির মনে আর একটা অন্যরকম অসুখ আছে, যেটা কিন্তু শুধু শারীরিক অসুখ নয়। তার অন্তর যে কোথাও অসুখী, তার অন্তর যে কোথাও দুঃখিত, সেটা কিন্তু অবসন্ন, বিষণ্ণ, সেটা কিন্তু আমরা বুঝতে পারি। নাগরিক জীবনের ভালোবাসাহীন এই যে জীবনাচরণ, এই যে জীবনচর্যা, তাকে ক্রমাগত কিন্তু অসুখী করেছে, তাকে ক্রমাগত একা করেছে। কিন্তু দেখো, এবং সেই কারণেই হয়তো এই নাগরিক জীবন থেকে মুক্তি পেতে
তিনি দিনের পর দিন কিন্তু জঙ্গলে একসময় ছুটে যেতেন। বহুদিন জঙ্গলে যায়নি, এই কথাটির অর্থই হচ্ছে যে একসময় জঙ্গলে গিয়েছি, বহুদিন আগেও আমি জঙ্গলে গিয়েছি। বহুদিন জঙ্গলে কাটেনি দিন, তার মানে তিনি রাত্রিবাস করেছেন জঙ্গলে দিনের পর দিন। এটা তার ব্যক্তিগত জীবনে ঘটেছে, সেগুলো আজ ঘটছে না, তার ফলে কোথাও একটা কষ্ট হচ্ছে তার। তো এই প্রসঙ্গে আমরা যদি কবিরই আরেকটি কবিতাকে ঋণ করি, তিনি কি বলছেন, এই গাছ সম্পর্কে কি বলছেন, সবুজ সম্পর্কে কি বলছেন? গাছের ভিতরে যদি যেতে পারি একবার জীবনে, গাছের ভিতরে যদি যেতে পারি একবার জীবনে, বহুদিন থেকে এই সামান্য বাসনা নিয়ে আমি জঙ্গলে গিয়েছি রাতে, অন্ধকারে হারিয়ে গিয়েছি, কোনো শিকড়ের হাত ধরে যেতে চেয়েছি ভিতরে। তুমি লক্ষ্য করে দেখো, আমরা একটু আগে যে কবিতাটা পড়েছিলাম যে ভালোবাসা কথা বলো হোক না সে ছুঁচের মতন, বৃষ্টির মতন কথা, বৃষ্টির জল পড়ছে, মাটির তলায় ডুবে যাচ্ছে সে গাছের পাতা ছুঁয়ে, বিদ্যুতের মতো কথা, বিদ্যুতের শিকড়ের কথা। অর্থাৎ এই যে মেঘ চমকাচ্ছে, বৃষ্টি পড়ছে এবং সেই বৃষ্টির জল কিন্তু শিকড়ে চলে যাচ্ছে, যে শিকড় আছে কিন্তু মাটির গভীরে, মাটির গভীরে। এখানে লক্ষ্য করে দেখো কি বললেন, গাছের ভিতরে যদি যেতে পারি একবার জীবনে, বহুদিন থেকে এই সামান্য বাসনা নিয়ে আমি জঙ্গলে গিয়েছি রাতে। গাছের ভিতরে চলে যাবেন, গাছের সঙ্গে মিশে যাবেন, প্রকৃতির সঙ্গে মিশিয়ে দেবেন নিজেকে। হারিয়ে গিয়েছি, কোনো শিকড়ের হাত ধরে যেতে চেয়েছি ভিতরে, শিকড়ের হাত ধরে মাটির গভীরে, গাছের গভীরে বারে বারে তিনি যেতে চেয়েছেন। গাছের গভীরে তো বাস্তবিকভাবে এই দেহ নিয়ে আমরা পৌঁছতে পারি না, কিন্তু তার অন্তর চায় গাছের সঙ্গে মিশে যেতে। সেই ঘাস রাজ্যের কবিতাটার কথা মনে আছে, সেই আমরা একদম শুরুর দিকে পড়েছিলাম, আর একবার পড়ছি। বিকেলে চেয়ার টেনে ঘাস রাজ্যে বসি আমি রোজ, চারিদিকে নানা জাত গাছ, ঘাস মধ্যিখানে শুধু ঘাস, গাছের মাঝখানে ঘাসের একটা ভূমিখণ্ড। মনে হয় নাক গুঁজে শুয়ে থাকি ঘাসের ভিতরে, নাক গুঁজে শুয়ে থাকি ঘাসের ভিতরে। ইন্দ্রিয় সজাগ করে গন্ধ নিই মাটির, ঘাসের, ভিতরের আলস্যকে ভরে নিই ও সুগন্ধ দিয়ে। মাটির এবং ঘাসের গন্ধকে এত ভালো লাগতো তার। মরার মতন করে পড়ে থাকি ভিজে ঘাসের উপরে, দেখো সেই বৃষ্টিতে পড়লে তো ঘাস ভিজে যাবে, মরার মতন পড়ে থাকে একদম স্থির নিশ্চল হয়ে সেই ভিজে ঘাসের উপরে গন্ধ নেবে সে। তিনি হোক ঝড় হোক বৃষ্টি আর যেন উঠি না কখনো, তিনি ওভাবেই মারা যেতে চান, এভাবেই মরে যেতে স্বাদ হয় এখন আমার। অর্থাৎ প্রকৃতির সঙ্গে লীন হয়ে, প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে তার ভারী ইচ্ছে করে মারা যেতে ওই একইভাবে, এভাবেই মরে যেতে স্বাদ হয় এখন আমার। তো যেটা বলছিলাম আমরা যে গাছের ভিতরে এই যাওয়ার, প্রকৃতির ভেতরে লীন হয়ে যাওয়ার বাসনা নিয়েই কিন্তু তিনি বারংবার জঙ্গলে গেছেন, কিন্তু যে কোনো কারণে দীর্ঘদিন তিনি জঙ্গলে যেতে পারেননি, বহুদিন জঙ্গলে কাটেনি দিন এবং বহুদিন জঙ্গলে যায়নি, বহুদিন শহরেই আছি। জঙ্গলের বিরুদ্ধে কিন্তু এসছে আরেকটি অবস্থান, সেটা শহর, এবং এই শহরের অসুখ কি, সে হাঁ করে কেবল সবুজ খায়। শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, তার ফলে কি ঘটে না, সবুজের অনটন ঘটে, সবুজ নেই, সবুজ ক্রমাগত কমে আসে, তখন অভাব ঘটে। এখানে বলি কবির এই যে বক্তব্য, এই বক্তব্য কিন্তু একটা কেবলমাত্র তুমি যদি ভাবো একটা ভাবতন্ময় কবির কল্পনা, কবিরা তো এরকম রোম্যান্টিকভাবে ভাবেন, তা কিন্তু নয়, বরং এটা না একটা চরম বাস্তব। হাঁ করে কেবল সবুজ খাওয়ার মানে, তুমি লক্ষ্য করে দেখো, হাঁ করে একটা সবুজ খাচ্ছে, তোমার কাছে যে কোনো মুহূর্তে একটা রূপকথা রাক্ষসের ছবি মনে, যে হাঁ করে রয়েছে, তার গ্রাসের ভেতর অনবরত প্রচুর মানুষ চলে যাচ্ছে, রূপকথা রাক্ষস এভাবে দেখায় না, হাঁ করে নিঃশ্বাস এসে খেয়ে নেয়। তো এই নগর যেন একটা বিশাল দানব, দৈত্য, রাক্ষস, তার খাদ্য কি, সবুজ, জঙ্গল,
সে সবুজকে ধ্বংস করে নগরায়নের জন্য, উন্নয়নের জন্য। কীরকম? একটি 2012 সালের পরিসংখ্যানকে আমি কোট করছি। পরিসংখ্যান অনুযায়ী 1950 সাল নাগাদ পৃথিবীর 15% অঞ্চল বৃষ্টি অরণ্যে আচ্ছাদিত ছিল, রেইন ফরেস্ট যাকে বলে। পৃথিবীর 15% অঞ্চল, 15% অঞ্চল কিন্তু এই বৃষ্টি অরণ্যে আচ্ছাদিত ছিল। এই কথা ঠিকই, কিন্তু বর্তমানে যে হারে অরণ্য ধ্বংস হচ্ছে তাতে করে বিজ্ঞানীরা কি অনুমান করছেন? 80 to 90% ট্রপিক্যাল রেইন ফরেস্ট ecosystem will be destroyed by the year 2020. আরেকবার পড়ি, আর 80 to 90% ট্রপিক্যাল রেইন ফরেস্ট, অর্থাৎ 80 থেকে 90% ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র উইল বি ডিস্ট্রয়েড, ধ্বংস হয়ে যাবে বাই দ্য ইয়ার 2020। অর্থাৎ যে সালের কথাটা আমরা বলছি সেই সালে 2020 সালের বিজ্ঞানীদের একটা ভয়ঙ্কর অনুমান। হ্যাঁ, যে বিষয় ছিল ডিফরেস্টেশন। এই প্রবন্ধটা তোমরা ইন্টারনেটে পাবে, www.thinkglobalgreen.org. www.thinkglobalgreen.org. বিষয় ডিফরেস্টেশন। 9/7/2012 এই লেখাটি বেরিয়েছিল, যেখানে বলা হচ্ছে যে we are now losing a tropical forest the size of New York state every year. অর্থাৎ প্রত্যেক বছরে আমেরিকার নিউ ইয়র্ক রাজ্যের মতো একটি বিশাল অঞ্চল যদি বনভূমি হয়, নিউ ইয়র্ক রাজ্যের আয়তনের সমতুল্য বনভূমি কিন্তু প্রতি বছর ধ্বংস হয়ে যাচ্ছে পৃথিবী থেকে। একটু ভেবে দেখো তো, এই ধ্বংসটা কি গ্রাম করছে? তা তো নয়, এই ধ্বংস কিন্তু শহরে হচ্ছে। শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। এই কথাটা কি সত্যি একটা কবির ভাবতন্ময় কল্পনা? তখন এই কবিতা তো খুব রূঢ় একটা বাস্তব, কিন্তু খুব নিষ্ঠুর একটা বাস্তব কিন্তু। এবং অরণ্য ধ্বংসের কারণ সম্পর্কে বিজ্ঞানীদের মতামত কার্যত একটাই। তারা বলছেন, আরবান অ্যান্ড রেসিডেন্সিয়াল এরিয়া expansion cause significant forest loss both in the consumption of building materials and a source of land. Urban and residential area, নগর এবং এই যে মানুষের বসবাসযোগ্য এলাকা তৈরি করার জন্য, এক তো নগর তৈরি করার জন্য, এবং অনেক সময় জঙ্গল কেটে গ্রামও মানে মানুষের বসবাসের জায়গা তৈরি করার জন্য, সেটা শহর নাও হতে পারে। তার যে বিপুল বিস্তার, এক্সপ্যানশন, কজ সিগনিফিক্যান্ট ফরেস্ট লস, অর্থাৎ তাৎপর্যপূর্ণভাবে, ভয়ঙ্করভাবে কিন্তু এই বনভূমি বিধ্বংসের কারণ। বোথ ইন দ্য কনজামশন অফ বিল্ডিং ম্যাটেরিয়ালস, অর্থাৎ এই যে আবাসন তৈরি করার জন্য, নগর তৈরি করার জন্য অরণ্যের সম্পদ তাকে হরণ করতে হচ্ছে, অরণ্যকে ধ্বংস করতে হচ্ছে, এবং একই সঙ্গে তার জমির প্রয়োজন নগর গড়ে তোলার জন্য, মানুষের বসবাসের জায়গা গড়ে তোলার জন্য সে কিন্তু নির্বিচারে অরণ্য ধ্বংস করছে। এটা বেরিয়েছিল, এর লেখাটা নামটা হচ্ছে আরবানাইজেশন, ডিফরেস্টেশন, রিফরেস্টেশন। আরবানাইজেশন নগরায়ন, ডিফরেস্টেশন বৃক্ষছেদন, বৃক্ষ ধ্বংস, এবং রিফরেস্টেশন বৃক্ষ রোপণ। আমি এটা বেরিয়েছিল www.nature.com/ngo/journal/incurrent-full, বাকিটা বলে দেবো, হ্যাঁ, মানে full/ngo756.html, কঠিন। আমি লিঙ্কগুলো সমস্ত কিছু লিখে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, খুঁজতে সুবিধা হয়। এখন আমরা যদি আমি দেখি কবিতাটির আত্মপ্রকাশ 1967তেই। অরণ্য ধ্বংসের এই সমস্ত প্রক্রিয়া, অর্থাৎ কবি মারা গেছেন 1995 সালে। আমরা যে রিপোর্টগুলো পড়ছি সেই রিপোর্টগুলো মোটের ওপর 2012 সালের দিকে রিপোর্ট আমরা পড়ছি। সুতরাং কবি এই রিপোর্টগুলো চোখে দেখে যেতে পারেননি। কবির পক্ষে তো সম্ভবই না। কী করে সম্ভব? 1995তে যিনি মারা গেছেন তারও 17 বছর পর যে রিপোর্ট প্রকাশিত হচ্ছে, এবং সেই রিপোর্টে বলা হচ্ছে যে 2020তে অরণ্যের এই বাস্তুতন্ত্র 80 থেকে 90% ধ্বংস হয়ে যাবে।
তো সেটা তো কবির পক্ষে জানা সম্ভব ছিল না। তাহলে কবি বললেন কি করে? এর কারণ একটা পরিষ্কার, কিন্তু কবিতার একটা অন্তর্দৃষ্টি থাকে, কবিতার একটা কল্পনা দৃষ্টি থাকে। সেই কল্পনা দৃষ্টি দিয়ে আর পাঁচজন সাধারণ মানুষ পৃথিবীকে যেভাবে দেখেন, কবিরা অথবা দার্শনিকেরা তার চেয়ে অনেক বেশি গভীর করে এই পৃথিবীকে, তার ভবিষ্যৎকে দেখে নিতে পারেন। এটা হচ্ছে কবিদের একটা, বা দার্শনিকদের একটা, বা বড় মানুষদের একটা লক্ষণ, একটা বৈশিষ্ট্য। 1950-এর মানে গবেষকদের বলছেন এখানে যে 1950-এর পরবর্তী 50 বছরেরও কম সময়ের মধ্যে, অর্থাৎ 2000 সালের মধ্যে, more than half of the tropical rainforest have fallen victim to the fire and the chainsaw. অর্থাৎ more than half of the tropical rainforest, অর্থাৎ বৃষ্টি অরণ্যের প্রায় অর্ধেকটা অংশ হ্যাভ ফলেন ভিকটিম। ভিকটিম মানে বলি প্রদত্ত হয়ে যাওয়া, অর্থাৎ নষ্ট হয়ে, ধ্বংস হয়ে গেছে আগুনে এবং নিরন্তর বৃক্ষচ্ছেদনে। তখনও কিন্তু এই কথাগুলো যখন বলা হয়েছিল, তখনও কিন্তু অ্যামাজন অরণ্যে আগুন লাগেনি। আমরা জেনেছি যে অ্যামাজন অরণ্যের আগুনটাও কিন্তু প্রাকৃতিক দাবানল ছিল না, সেটাও কিন্তু কৃত্রিমভাবে লাগিয়ে নিয়েছিল একটা সংস্থা। সুতরাং আমরা নিশ্চয়ই একথা বলবো না যে এই সমস্ত, আমরা আগেও যেটা বললাম, এই সমস্ত তথ্য জেনে শুনে কবিতাটি কবি লিখেছিলেন। সুতরাং কবির যে অনুভব, তার যে অন্তর্দৃষ্টি, সেই অন্তরের অনুভব থেকেই কিন্তু কবি এই কথাগুলো বলতে পেরেছিলেন। এবং তৃতীয় স্তবকে আমরা যদি দেখি যে আপাতভাবে প্রথম স্তবকেরই প্রায় পুনরুচ্চারণ হচ্ছে। তিনি বলছেন, তাই বলি গাছ তুলে আনো। অর্থাৎ প্রথমে তিনি বলেছেন গাছ তুলে আনার কথা, তারপর তিনি দ্বিতীয় স্তবকে যদি আমরা দেখি, সের কারণটা বললেন, যে ঠিক কী কারণে গাছ তার এত ক্রাইসিস, তার এত সংকট। কারণ তিনি বহুদিন জঙ্গলে যাননি, তিনি বহুদিন শহরে রয়েছেন, এবং শহর আর কিচ্ছু না, শহরের একটা বিশ্রী কুৎসিত অসুখ, সে হাঁ করে কেবল সবুজ খায়, তার ফলে সেখানে সবুজের অনটন ঘটে। এবং সেই জন্য এইবার তার জোরটা অনেক বেড়ে গেল, তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। এই যে তাই বলি, অর্থাৎ এখানে কোথাও কবি একটা নিজের যে প্রথম স্তবকে যে কথাগুলি কবি বলেছিলেন, তৃতীয় স্তবকে এসে কিন্তু কবি তাঁরই সেটাকে যৌক্তিকভাবে সেই কথাটাই বলেন, তাই বলি, সেই জন্যই তো বলছি গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান, গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। কবি স্তবকটি শুরু করেছিলেন তাই বলি দিয়ে, বিশেষ বাক্যবন্ধ তাই এখানে খুব গুরুত্বপূর্ণ। এরপর কবি বলেছেন তার অসুস্থতা, দ্বিতীয় বললেন তার অসুস্থতার কারণ, মানে যদি পরপর ধরি, প্রথম স্তবকে বলেছিলেন তিনি অসুস্থ, দ্বিতীয় স্তবকে বললেন তার অসুস্থতার কারণ, এবং তৃতীয়তে বললেন আরোগ্যের উপায়। এই যে পরপর তিনটে স্টেপস, এই তৃতীয় স্তবক হচ্ছে সেই জাস্টিফিকেশন, কেন গাছ তুলে আনা হবে, কেন বাগানে সেই তুলে আনা গাছগুলো রোপণ করব, যুক্তিটা কি, সেই যুক্তিটা কিন্তু তৃতীয় স্তবকে এলো। যদিও বক্তব্যগুলো মোটামুটি একই, বলার ভঙ্গিতে শুধু সামান্য তফাৎ রয়েছে। প্রথম স্তবকে ছিল গাছের সবুজটুকু শরীরের দরকার, তৃতীয় স্তবকে হয়েছে দেহ চায় সবুজ বাগান। প্রথম স্তবকে ছিল আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া, তৃতীয় স্তবকে হয়েছে চোখ তো সবুজ চায়। একটু খেয়াল করলেই সূক্ষ্ম একটা পার্থক্য চোখে পড়ে যায়। প্রথম স্তবকে যা ছিল দরকার, তৃতীয় স্তবকে সেটাই হয়ে দাঁড়িয়েছে হৃদয়ের স্বাভাবিক একটা চাহিদা। চোখ তো সবুজ চায়, দেহ চায়, এই যে চায়, এই যে চাওয়া, মানে একটা কোথাও দেহ চায় সবুজ বাগান বা চোখ তো সবুজ চায়, নির্দেশের কাঠিন্য এখানে অনেক কম, একটা হৃদয়ের নরম অনুভব তুমি খুঁজে পাবে। কিন্তু
আর বাস্তব পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে একথা নিশ্চিতভাবে বলা যায় যে রিফরেস্টেশন, আমি আবার বলছি রিফরেস্টেশন, অর্থাৎ ডিফরেস্টেশন হচ্ছে যে মানে বনকে ধ্বংস, ফরেস্ট হচ্ছে জঙ্গল, ডিফরেস্টেশন হচ্ছে গাছ কেটে দিয়ে জঙ্গলকে ধ্বংস করা, আর রিফরেস্টেশন হচ্ছে জঙ্গলে আবার গাছ বসানো বা নতুন করে গাছ বসানো। এই যে রিফরেস্টেশন, এই যে কৃত্রিম বনসৃজন, কিন্তু আজকের মানুষের এছাড়া দ্বিতীয় কোনো পথ কিন্তু বাঁচার নেই। এছাড়া কিন্তু মানুষের দ্বিতীয় কোনো পথ নেই কিন্তু যে মানুষ বাঁচবে। নগর জীবনে সবুজের যে সংকট দেখা দিচ্ছে, সবুজের কিন্তু বিকল্প মানুষ তৈরি করতে পারেনি। মানুষ মঙ্গল গ্রহে যেতে পারে, তার যান পাঠিয়ে দিতে পারে মঙ্গল গ্রহে। মানুষ স্পেস টেলিস্কোপ দিয়ে অনেক দূর দূরান্তরের গ্রহ সে আবিষ্কার করতে পারে, নক্ষত্রের আলোকবর্ষের সে সন্ধান পেতে পারে, আলোকবর্ষ দূরের নক্ষত্রের গতি প্রকৃতি সে জানতে পারে। কিন্তু মানুষ যতই উন্নত হোক, যতই প্রযুক্তি শাসিত হোক তার জীবন, মানুষ কিন্তু প্রকৃতিকে তৈরি করতে পারে না নিজের মতন করে। প্রকৃতিকে যখনই সে ধ্বংস করে, প্রকৃতিকে যখনই সে নিজের স্বার্থে, নিজের তথাকথিত উন্নয়নের স্বার্থে ধ্বংস করতে শুরু করে, তখনই কিন্তু মানুষের জীবনে কিন্তু একটা শ্বাসরুদ্ধ, একটা অসুস্থ অবস্থার জন্ম হয়। যদিও দুঃখের বিষয় হচ্ছে এই অসুস্থতা সকলে কিন্তু অনুভব করতে পারে না। এই অসুখের বোধ কিন্তু সকলকে সমানভাবে পীড়িত করতে, কষ্ট দিতে পারে না। কেবলমাত্র সংবেদনশীল মানুষ, কেবলমাত্র যারা বোঝেন এই সবুজের গুরুত্ব, কষ্ট পান কিন্তু তারাই। আমাদের কবিও কিন্তু তেমনই একজন, যিনি কিন্তু কষ্ট পান, এবং কবিতার মধ্যে দিয়ে তাঁর যে নির্দেশ, অর্থাৎ সেই নাগরিক জীবনে সবুজায়ন, নাগরিক জীবনের বাগানে নিরন্তর সবুজকে বসানো, গাছগুলো তুলে আনো, বাগানে বসাও। এ শুধু আমি দেখি, নিশ্চয়ই কবি শক্তি চট্টোপাধ্যায়ের জীবনে এই সবুজের প্রচণ্ড গুরুত্ব ছিল। তিনি গাছের ভিতর দিয়ে নগর জীবন থেকে, মানুষের তৈরি শহর থেকে পরিত্রাণ চেয়েছিলেন। মানুষের এই কৃত্রিম নগর থেকে, ভালোবাসাহীন একটা নগর থেকে তিনি কিন্তু ঘাসের জগতে নাক গুঁজে ঘাসের গন্ধ নিতে নিতে মৃত্যু চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন জঙ্গলে গিয়ে গাছের ভিতরে হারিয়ে যাবেন, কিন্তু হয়তো সেটা তো পারে না মানুষ। মানুষের সমস্ত আকাঙ্ক্ষা তো পূর্ণ হয় না। সেই আকাঙ্ক্ষা এবং সেই আকাঙ্ক্ষার অপূর্ণতা থেকে যে যন্ত্রণা তৈরি হয়, যে অন্তর্ঘাত তৈরি হয়, সেখান থেকে কবিতার নির্গমন, সেখান থেকে কবিতা বেরিয়ে আসে। মানুষের যন্ত্রণা থেকে, মানুষের চাওয়া এবং না পাওয়ার যন্ত্রণা থেকে, দ্বন্দ্ব থেকে, অভিঘাত থেকে কবিতা বেরিয়ে আসে। শক্তি চট্টোপাধ্যায় আগেই বলেছিলাম একজন স্বভাব কবির মতো মানুষ। তার কবিতা কিন্তু কানায় কানায় উপচে পড়তো, তার অন্তর একটু ধাক্কা খেলেই কিন্তু কবিতা লিখত, কবিতা বেরিয়ে আসতো তার টইটম্বুর অন্তর থেকে। এবং এই বিশেষ কবিতাটি অবশ্যই এবং অবশ্যই এবং অবশ্যই বলবো যে তার হৃদয়ের একটা জলজ দর্পণ, তার বৃক্ষকে ভালোবাসা, এবং একটা জলজ দর্পণ, তার সত্তাকে আমরা এই কবিতার মধ্যে দিয়ে খুব গভীরভাবে দেখতে পাই। এবং যেটা খুব জরুরি, তিনি শুধু তাঁর আরোগ্যের জন্য নিশ্চয়ই সবুজের কথা বলেছেন, কিন্তু একই সঙ্গে আমাদের সচেতন করে দিয়েছেন যে এই সবুজ কিন্তু নাগরিক জীবনের মানুষের অনেক দরকার, প্রচণ্ড দরকার। এই সবুজের বিকল্প ছাড়া, সবুজ ছাড়া কিন্তু আমাদের জীবনের কোনো মূল্য নেই। এবং সত্যিই তো আমাদের আজকে তো এটা বাস্তব। আজকে তো আমরা তো এই যেটা পড়তে বলছিলাম যে 2012 সালে বিজ্ঞানীরা ভয়াবহভাবে অনুমান করেছিলেন 80 to 90% of tropical rainforest ecosystem will be destroyed by the year 2020। অর্থাৎ 80 থেকে 90% ক্রান্তীয় বনভূমির বাস্তুতন্ত্র কিন্তু 2020 সালের মধ্যে ধ্বংস হতে চলেছে। এটা 2020 সাল আরও অনেক বেশি প্রাসঙ্গিক আমাদের কবিতা। আমি দেখি শক্তি চট্টোপাধ্যায় আজ 25 বছর হলো আমাদের মধ্যে নেই, কিন্তু কবিরা শুধু তাদের দেহে বাঁচেন না, কবিরা বাঁচেন
তাঁদের লেখায়, কবিরা বাঁচেন তাঁদের রচনায়, কবিরা বাঁচেন তাদের রচনার মধ্যে চিরকালের জন্য থেকে যাওয়া তাদের অনুভূতির আত্মপ্রকাশে। কবিদের আত্মপ্রকাশ আজও আমাদের পথ দেখায় সেই নাগরিক জীবনে সবুজায়নের প্রয়োজনে। বহুদিন যে শহর শ্বাসরুদ্ধ হয়ে আছে, সে শহরে কিন্তু সবুজের প্রয়োজন, সবুজের অত্যন্ত প্রয়োজন। আজ এই পর্যন্ত আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। এরপরে আমি নিশ্চিতভাবে যে কবিতার রেফারেন্সগুলো, যে কবিতার প্রসঙ্গগুলো এখানে তুলেছি, সেগুলো তোমাদের কাছে লিখিতভাবে আমি পাঠিয়ে দেব, যাতে আমার রেফারেন্সগুলো পড়তে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। যে আমি নেটের উৎসগুলোকে ব্যবহার করেছি সেগুলো আবারও বলে দেবো। এবং সর্বশেষে বলি যে আমার একটি ভুল বারে বারে হয়েছে, সবুজ শব্দটির ক্ষেত্রে আমি বারে বারে ভুল করেছি। আমাদের এই কবিতায় গাছ শব্দটি ব্যবহৃত হয়েছে 4 বার, সবুজ শব্দটি ব্যবহৃত হয়েছে 5 বার। এ থেকেই বোঝা যায় এবং এই দরকার, এই সবুজ গাছ, সবুজ অরণ্য, সবুজ প্রকৃতি আমাদের নগর জীবনে অত্যন্ত দরকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই কিন্তু কবি এ কবিতাকে, যে কবি বলেছিলেন যে সাধারণভাবে একটি কবিতা লিখে ফেলার পর আমি সেদিকে তাকাই না, সে কবিও কিন্তু তার 1982 একটি কবিতা, 15 বছর আগের একটি কবিতাকে কিন্তু সসম্মানে সমাদরে জায়গা করে দিয়েছিলেন এবং সেই বিখ্যাত কাব্যগ্রন্থ কিন্তু একাডেমি পুরস্কার পেয়েছিল। যাই হোক, আজ এই পর্যন্ত থাক, আবার পরে একদিন দেখা হবে। তোমাদের অনুরোধে আমি আজকে ভিডিও করলাম, এটা হয়তো তোমাদের কমিউনিকেশনে কিছুটা সুবিধা হতে পারে, সংযোগ স্থাপনে কিছুটা সুবিধা হতে পারে। যদি এরপরেও কোনো রকম অসুবিধা হয়, স্বচ্ছন্দে মুক্ত মনে যে কোনো সমস্যা, যে কোনো না বোঝা সম্বন্ধে আমাকে জানালে আমি কিন্তু আমার সাধ্যমতো এগিয়ে এসে চেষ্টা করব বিষয়টা বুঝিয়ে দিতে। আজ এই পর্যন্ত।